আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল মাঝে মাঝে চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দিয়ে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। ইন্ডিয়া পাকিস্তান সীমান্তে চলছে উত্তেজনা, যুদ্ধ প্রস্তুতি। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। এবার হাইফা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করা জাহাজে বোমা হামলা। এবার যুক্তরাষ্ট্রকে ফের হুঁশিয়ারি দিল ইরান। আক্রমণ করলে হয় সিন্ধু নদীতে পানি প্রবাহিত, নয়তো ভারতীয়দের রক্ত, বিলাল ভুট্টোর হুঙ্কার। এবার ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানি হিন্দু ধর্মাবলম্বীরা। দুই বিশ্বযুদ্ধে আমরা জিতেছি, জাতীয় দিবসের নাম পাল্টানো ঘোষণা ট্রাম্পের। ইরান মার্কিন চতুর্থ দফা আলোচনার তারিখ পরিবর্তন করা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এবং সর্বশেষে জানিয়ে দেব ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ প্রবাহ বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়ছে। বাসিন্দাদের মধ্যে নিরাপদে ছুটে যাওয়ার জন্য ইসরায়েল পায়তারা করছে। এবার হাইফা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। দুটি বিমান ঘাঁটির পর এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন যাত্রা যোগ করল ইয়েমেনের হুতি সমর্থিত সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক এইসব পদক্ষেপ। শুক্রবার ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাদ দাভিত বিমান ঘাঁটিতে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় ভিডিও ইতিমধ্যেই ইয়েমেনের আল মাশিরো টিভি চ্যানেল প্রচারিত হয়েছে। খবর মেহের নিউজের। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, এই অভিযান প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, আর এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সেই সঙ্গে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। বিশ্লেষকের মতে তার দাবি যদি সত্যি হয় তাহলে এটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে প্রতিপন্ন হতে পারে। এদিকে মেহের নিউজ জানিয়েছে, উত্তর ইসরায়েলে হাইফার পূর্বে অবস্থিত রামাদ দাভিত বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রাচীর কৌশলগত ঘাঁটি। এখানে F-16 যুদ্ধবিমান সহ অন্যান্য বিমান রাখা হয়েছে, যেগুলো বিভিন্ন অভিযানের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে উত্তর ফ্রন্টের লেবানন এবং সিরিয়ার বিরুদ্ধে। এই ঘাঁটিতে সরাসরি হামলা হলে তা ইসরায়েল প্রতিরক্ষা স্থাপনায় গভীরে পৌঁছানোর সক্ষম বার্তা দিয়েছে। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরো বলেছেন, আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই, যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করছে। যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন থেমে যায়, অবরোধ প্রত্যাহার করা না হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেনে সর্বদা তাদের পাশে থাকবে। তার এই বক্তব্য স্পষ্ট করে যে ইয়েমেন নিজেদের ফিলিস্তিনদের প্রতিরোধ যুদ্ধে সক্রিয় সহযোগী হিসেবে তুলে ধরেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত একটি নতুন প্রক্সি ফ্রন্ট গড়ে তুলছে। এদিকে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে এই হামলার সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি, তবে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলেছেন, যদি ইয়েমেনে সত্যি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে অভ্যন্তরে আঘাত আনে তাহলে এক নতুন সামরিক বাস্তবতার সূত্র হয়েছে। গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা জাহাজে বোমা হামলা। মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনি গাজার অভিমুখে থাকা একটি জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে। মাল্টি উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এই হামলা জাহাজটি বিকল হয়ে গেছে। আজ শুক্রবার এই বিবৃতিতে মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডল ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সংগঠন বলছে, নিরস্ত্র বেসামরিক জাহাজটির সম্মুখ ভাগে সশস্ত্র ড্রোন দিয়ে 2 বার হামলা চালানো হয়েছে। এতে জাহাজটি আগুন ধরে যায় এবং এর কাঠামো বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ত্রাণবাহী জাহাজটি বর্তমান মাল্টা উপকূলে থেকে 14 নটিক্যাল মাইল 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। জাহাজে গাজাবাসীর জন্য মানবিক সহায়তা পাশাপাশি অধিকার কর্মীরা ছিলেন। তারা জানিয়েছে, শুক্রবার ভোরে জাহাজের জেনারেটরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পোস্ট ছবি ও ভিডিওতে দেখা গেছে জাহাজের উপর আগুন জ্বলছে, বিস্ফোরণ ঘটছে।
জাহাজে 12 জন নাবিক এবং 4 জন বেসামরিক নাগরিক ছিলেন। জানিয়ে মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে তারা 2 জন অসুস্থ হয়ে আছেন। জাহাজটিতে সহায়তা করতে কাছাকাছি থাকা একটি ট্রাক বোটকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মাল্টা সরকারের এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজায় মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলো বলছে তারা এর মধ্যে তাদের মজুত করা খাদ্যপণ্য শেষ ভাগটাও বিতরণ করে ফেলেছে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনি এই উপত্যকায় কর্মকর্তা শত্রুবার বলেছেন গাজা দুর্গতদের খাবার সরবরাহ করা রান্নাগুলো আগামী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্রকে ফের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটন তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পর আমেরিকার সাথে পরোক্ষ আলোচনায় হুমকি চাপের কাছে মাথা নত করবে না তেহরান। শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি আবারও কূটনীতিকের পথে ইরানের প্রতিশ্রুতি এবং আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিপূর্ণ কথা বিবেচনা নিশ্চিত করেছেন। এতে বলা হয় ইসলাম প্রজাতন্ত্র ইরান কোন অবস্থাতেই জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে এমন হুমকি বা চাপের পন্থা সহ্য করবে না। ইরানের জাতীয় স্বার্থে ক্ষতি করার এবং ইরানের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য এই ধরনের পন্থা তৈরি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ইরানের 60টি প্রতিষ্ঠানের সাথে পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্য ব্যবসা করার জন্য নিষেধাজ্ঞার আওতায় এনেছেন। ফেব্রুয়ারিতে তেহরানের উপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপের নীতি প্রয়োগ করার পর ইরান পাল্টা জবাব দিতে শুরু করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বাণিজ্য অর্থনৈতিক অংশীদারের উপর অব্যাহত বেআইনি নিষেধাজ্ঞা এবং চাপের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের অবৈধ আচরণ অব্যাহত রাখার ফলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইরানের অযৌক্তিক এবং বৈধ অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। বিবৃতিতে সতর্ক করা হয়েছে নিঃসন্দেহে ব্যর্থ পদ্ধতি এবং কৌশল পুনঃপরীক্ষা করার ফলে এই ব্যয়বহুল ব্যর্থতার পুনরাবৃত্তি ছাড়া আর কোনো ফলাফল হবে না। সূত্র বেস টিভি। আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে নয়তো ভারতীয়দের রক্ত, বিলাল ভুট্টোর হুঙ্কার। পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জর্দারি দিল্লিকে করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ভারত আক্রমণ করে তাহলে তা মনে রাখবেন হয় সিন্ধু নদীতে পানি প্রবাহিত হবে নয়তো তাদের রক্ত প্রবাহিত হবে। আর শুক্রবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন পাকিস্তানের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সামা টিভি। খবরে বলা হয় সিন্ধু প্রদেশের মিরপুর খাসে গতকাল বৃহস্পতিবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন পাকিস্তান যুদ্ধে বিশ্বাস করে না, তবে সিন্ধু নদীর পানি রক্ষার জন্য আমাদের এখন রণের নদীর মুখোমুখি হতে হবে। আমাদের সেনাবাহিনী জানে যে কোনো উস্কানি উপযুক্ত জবাব কিভাবে দিতে হয়। বিলাল ভুট্টো বলেছেন ভারতের জনগণ সিন্ধু নদীকে ভালোবাসে, এমনকি ভারতের জনগণ মোদীকে সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করতে দেবে না। কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করেছেন। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিক পরিকল্পনা, পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনৈতিক বহিষ্কার, সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছেন। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল আকাশ সীমা বন্ধ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তান। এই অবকেই গত মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়ে বলা হয়েছে খবরে। সূত্র পাঁচ টুডে MAR। দিল্লির অভিযোগ প্রত্যাখ্যান, ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানি হিন্দু ধর্মাবলম্বীরা। ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানে কোয়েটায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন পাকিস্তানি হিন্দু সম্প্রদায় সদস্যরা। কাশ্মীরে পহেলগাঁওয়ে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করে বুধবার তারা এই কর্মসূচি পালন করেছেন। পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে বিক্ষোভের আয়োজন করেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস PPP এর সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। তার নেতৃত্বে শহরে বিভিন্ন শহর ঘুরে বিক্ষোভ করে কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভে নারী পুরুষ নির্বিশেষে অংশ নেন। তাদের হাতে ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত বিরোধী নানা প্লে কার্ড। সমাবেশে বক্তারা ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান। এ সময় পেহেলগাম হামলা প্রতি পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। দুই বিশ্বযুদ্ধেই আমরা জিতেছি, জাতীয় দিবসের নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র অন্য সব দেশের চেয়ে অনেক বেশি অবদান রেখেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই এসব যুদ্ধ বিজয়ের স্মরণে তিনি দুটি জাতীয় ছুটির নতুন নামকরণ করতে চান।
ট্রুথ সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আমি এখন থেকে 8ই মে দিনটিকে জাতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের জন্য ভিক্টোরি ডে এবং 11 নভেম্বরকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য ভিক্টোরি ডে হিসেবে পূর্ণ নামকরণ করছে। সোভিয়েত সৈন্যরা বার্লিন দখল করার পরপরই 1945 সালে 8ই মে নাৎসি জার্মান আনুষ্ঠানিকভাবে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মধ্যরাতে রাশিয়া মস্কোতে আত্মসমর্পণ কার্যকর হয়। এরপর থেকে ঐতিহাসিকগতভাবে 8ই মে ইউরোপের বিজয় দিবস হিসেবে পালিত হয়, আর রাশিয়া 9 মে দিনটি উদযাপন করে। যুক্তরাষ্ট্রে এই দিনটি মানুষের মধ্যে পালিত হয়, তবে এটি সরাসরি ছুটি নয়। ইউরোপের মধ্যে ব্যাপকভাবে এটি উদযাপিত হয়। ট্রাম্প বলেন, আমরা উভয় যুদ্ধে বিজয় অর্জন করেছি, কোন দেশ আমাদের ধারে কাছেও ছিল না শক্তি, সাহসিকতা, সামরিক কৌশলে। তবু আমরা কিছুই উদযাপন করি না, কারণ আমাদের এখন এমন কোন নেতৃত্ব নেই যারা কিভাবে উদযাপন করতে হয় তা জানে। আমরা আবার আমাদের বিজয় উদযাপন করব। হোয়াইট হাউসের এখনো আনুষ্ঠানিকভাবে এই ছুটির নাম পরিবর্তন সংক্রান্ত কোন নির্বাহী আদেশ বা ঘোষণা জারি হয়নি। সূত্র ইত্তেফাক এসকে। ইরান মার্কিন চতুর্থ দফা আলোচনার তারিখ পরিবর্তন করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইরান মার্কিন পরোক্ষ আলোচনা পরবর্তী দফার তারিখ পরিবর্তন করেছেন। পরবর্তী আলোচনা শনিবার ইটালি রাজধানী রোমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইরানের বরাদ্দে পাশটুরে আরো জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই হামানেই বৃহস্পতিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী দেওয়া ঘোষণার কথা উল্লেখ করে বলেছেন, আলোচনায় স্থগিত করা হয়েছে তার প্রবৃত্তি ভিত্তিতে এবং পরবর্তী সম্ভাব্য তারিখ সম্পর্কে তথ্য সরবরাহ করা হবে। এদিকে ইরানের জাতীয় বৈধ এবং আইনি অধিকার সুরক্ষিত করার জন্য একটি প্রতিটি ইরানের মানবাধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপের অবসান ঘটানোর জন্য কূটনৈতিক কাজে লাগাতে ইরানের ইচ্ছা পূর্ণ ব্যক্ত করেছেন বাখি হামেনেহ। তিনি বলেছেন, সদিচ্ছা নিয়ে আলোচনা অংশ নিচ্ছে ইরান। এরপর থেকে ইরান প্রতিনিধি পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করবে। অবৈধ নিষেধাজ্ঞা তুলনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্দিষ্ট অবস্থান নিয়েছেন। একটি ন্যায্য যুক্তিসঙ্গত টেকসই সমঝোতায় পৌঁছানোর জন্য সফল আলোচনায় উপর ইরান গুরুত্ব দিয়েছেন এবং শক্তিমত্তার সাথে এ পথে অবিচল থাকবে ইরান। সূত্র ফাস্ট টুডে MNA। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ ও প্রবল তাপের কারণে দেশটি বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরে বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলো যান চলাচল বন্ধ হয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন ও চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডাকম কমান্ডো সেন্টার জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাতে আলাদুল এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্য ইসরায়েলে মোশাকোতারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বিত সেমেতো শহরে বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া এসোতাল, বিত মিল এবং মেসিলাত জোন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকেরা তাদের যানবাহন ছেড়ে ফেলেই শহর থেকে যেতে বাধ্য হয়েছেন। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেম যার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী, কমপক্ষে 9 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে 9 জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন বেসামরিক লোক রয়েছেন। এদিকে জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের স্তর ভারী হয়ে আসছে। 6টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মী তালিকাভুক্ত এসলেও আগুন নিভানো সম্ভব হয়নি। পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, রুটন এর উত্তর দিকে ছড়িয়ে পড়েছে। দাবানল ঝুঁকিপূর্ণ এলাকার কর্মকর্তা পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।